গল্পের নাম চাঁদ কুমারী, পর্ব ৪ ও শেষ। ঠিক তখনই কিস করে বসে রূপা নীলকে, আর আপন মনে ঠোঁট দুটি খাইতে থাকে। এমন কাণ্ড দেখে তো রীতিমতো নীল অবাক হয়। কি আর করার, রূপার সাথে নীলও সায় দেয়। প্রায় ৫-৬ মিনিট কিস করার পরে রূপা বলে, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়, না জানি কবে আমাকে ছেড়ে যাও তুমি। নীল, এক কথা কতবার বলবো, ছেড়ে যাব না আমি, আর কেনই বা ছেড়ে যাব শুনি। রূপা, শোন, যদি ওই মেয়েটা আবার আসে তখন। নীল, সোজা পুলিশকে ফোন দেব আমি, বুঝেছ? তবুও যেন রূপার মনে ভয় রয়েই যায়, তাই রূপা মনে মনে সিদ্ধান্ত নেয় যে অফিস থেকে ১ মাসের জন্য ছুটি নেবে। নীল, এই আবার কি শুরু হলো তোমার? হ্যাঁ, থেকে থেকে ভাবনায় হারিয়ে যাও তুমি, ব্যাপার কি? রূপা, কই কিছু না তো, আমি ঠিক আছি। নীল, যাও, আজ আমার জন্য একটু ভুনা খিচুড়ি রান্না করো তো, খুব ইচ্ছে করতেছে খাইতে। রূপা, ঠিক আছে আমার জামাইটা, তোমার জন্য আমি সব কিছুই করতে রাজি আছি। এটা বলেই রূপা চলে যায় রান্নাঘরে। এই দিকে আবার মিম খুবই চিন্তিত, কারণ যদিও রাজ না হয় তবে আমার কি হবে? তবে আমার বিশ্বাস আছে ও রাজই হবে। কাল আবার যাব ওর বাসায় আমি, ঠিকই আমার রাজকে আমার করে নেব। এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঠিক রাত যখন ১২টা, তখন মিমের ফোন বেজে ওঠে, কিন্তু মিম ঘুমিয়ে থাকার কারণে ফোনটি রিসিভ করতে পারে না। একে একে ৫-৬ বার যখন ফোনটি বাজতে থাকে, তখন মিম ঘুম ঘুম অবস্থায় ফোনটি রিসিভ করে। হ্যাঁ, কে বলতেছেন, আর এত রাতে ফোন কেন দিলেন? আমি রাজ বলতেছি, আমাকে চিনতে পাইছ? কথাটি শোনা মাত্রই মিম বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে। রাজ, তুমি সত্যি রাজ? আমাকে তবে চিনতে পাইছ তুমি? জানো আমি তোমাকে নিয়ে কত চিন্তিত, আমি তোমাকে অনেক ভালোবাসি রাজ। এই কথাটি শেষ হতে না হতেই ওপাশ থেকে শব্দ আসে। তোমার কি মনে হয় আমি রাজ? আমি হলাম হাসিব। কি, তুমি রাজ না, হাসিব? সবাই ভাবতেছেন মিম কণ্ঠ চিনতে পারল না কেন। আসলে ঘুমের মধ্যে কেউ কথা বললে সহজে বোঝা যায় না, তাই মিমও বুঝেনি। হাসিব, আমি হাসিব, ভালোই দেখি রাজকে মনে রেখেছ, আমাকে ভুলে গিয়ে। মিম, তোর মতো লম্পট খারাপ মানুষকে ভুলে যাওয়াই ঠিক আছে, তুই তো একটি খারাপ মানুষের সন্তান, তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি। হাসিব, তা রাজ বুঝি আর নেই এ পৃথিবীতে, নাকি এখনও আছে বেঁচে? মিম, তোকে কে বলল রাজের কথা? হ্যাঁ? হাসিব, সেটা না হয় অজানাই থাকুক। মিম, এত রাতে কেন ফোন দিয়েছিস বল আগে। হাসিব, তোমার ভালোবাসা পেতে। মিম, ভালোবাসা কথাটি তোর মুখে মানায় না, বুঝেছিস? হাসিব, বুঝেছি, অপেক্ষা করো, আর মাত্র ২-৩ দিন পর আমার ফ্লাইট। মিম, ওহ, ৫ বছরের আগেই ফ্লাইট? হাসিব, আর থাকতে পারি না তোমাকে ছাড়া, রাতে ঘুম আসে না, তাই বাড়ি গিয়ে তোমাকে বিয়ে করে আমার ঘরে তুলব, বুঝছ? মিম, আমাকে বিয়ে করবি, তাও আবার তুই? আমার এই মনে শুধুমাত্র রাজ আছে, তাছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ। হাসিব, আচ্ছা, তোমার কি মনে আছে আমি তোমার সাথে কত কি করেছি, তোমাকে আদর করেছি, ঘুরতে নিয়ে গিয়েছি, আরও কত কি? মিম, না, আমার কিছুই মনে নাই, ফোন রাখলাম, ভালো থাইকেন। এটা বলেই রাগ করে মিম ফোনটি কেটে দেয়, আর অপেক্ষা থাকে রাত্রি কখন শেষ হয়ে যাবে। এরপরে মিম আর একটুও ঘুমায় না, সারা রাত জেগে থাকে আর রাজের কথা ভাবে। ভাবতে ভাবতে যখন সকাল হয়ে যায়, তখনই মিম আবার রাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আবারও ২ ঘন্টা পরে মিম রাজের বাসায় অবস্থান করে। কলিং বেল একবার বাজাতেই আজ দরজা খুলে যায়। আসসালামু আলাইকুম, কে আপনি, কাকে চাই? রূপা, ওয়ালাইকুম আসসালাম, আমি রূপা, রাজকে খুঁজতে এসেছি। এই বাসায় রাজ নামের কেউ নেই। আছে, রাজ আছে। এটা বলেই মিম বাসার ভেতরে ঢুকে রাজ রাজ বলে চিল্লাচিল্লি শুরু করে। রূপা, আপনাকে বললাম না এখানে রাজ নামে কেউ নাই, আর আপনি হুট করেই বাসায় ঢুকে পড়লেন, চিনি না, জানি না আপনাকে। মিম, রাজকে ডাকুন প্লিজ। ঠিক তখনই নীল চলে আসে। এই মেয়ে, আপনি আবার এখানে এসেছেন, আর রাজ কে শুনি? আপনাকে বলছি তো আমি রাজ না, আমি নীল। না, তুমি রাজ, তুমি নীল হতে পারো না।
রূপা: আশ্চর্য, আপনি আমার স্বামীকে এমনভাবে কথা বলতেছেন কেন? মিম: কিসের তোমার স্বামী? হ্যাঁ, কিসের স্বামী মানে? আমরা দুজন দুজনের স্বামী স্ত্রী, আর আমাদের পরিবারের নতুন অতিথিও আসবে। মিম: প্লিজ আপনি সত্যিটা বলুন, এটা নীল না, আমার রাজ। রূপা: আপনাকে কি আমি মিথ্যা বলতেছি নাকি? হ্যাঁ, আপনি কি এখন যাবেন নাকি পুলিশ ডাক দিব? মিম: রাজ প্লিজ একবার তোমার শার্টটি পেটের উপরে তুলো, দেখবা তোমার পেটে কাটার দাগ আছে, এটা অপারেশন দাগ। নীল: আপনি তো দেখে লজ্জাহীন মহিলা, লজ্জা শরম কিছু নাই? মিম: প্লিজ প্লিজ প্লিজ। রূপা: এবার কিন্তু বেশি হচ্ছে, আপনি চলে যান তো এখান থেকে, আমাদের ডিস্টার্ব করবেন না। মিম: না, আমি যাব না, আমি রাজকে নিয়ে যাব, কারণ রাজকে আমি অনেক ভালোবাসি। নীল: আমি রাজ না, রাজ না, রাজ না, রাজ না, আমি নীল। আর কতবার বলবো আপনাকে, কেন বুঝতে চাইতেছেন না? তখনই মিম ফোন বের করে বলে, এই দেখো তো, এটা তুমি না? কে? মিমের কথা মতো হাতে ফোনটি নিয়ে দেখে যে নীল। আরে, এটা তো আমি, আর আপনি আমার পাশে বসা। আমি তো এর আগে কখনো আপনার সাথে দেখাই করি নাই, তবে ফটো তুললেন কেমনে? মিম: তুমি হলে আমার রাজ, বুঝছো? এখন তো বিশ্বাস হলো তোমার? প্লিজ এখন আমার সাথে চলো। নীল: অসম্ভব, এটা আমার বউ রেখে আপনার কাছে আমি যাব? আমি পাগল হয়েছি নাকি? হ্যাঁ, আর আমার কিছুদিন পর বউয়ের বাচ্চা হবে, আমাদের নতুন অতিথি। আপনি চলে যান, আমাদের মাঝে সমস্যা সৃষ্টি করতে আসিয়েন না। মিম: আমি ঠিকই আসব, আর তোমাকেও নিয়ে যাব। এটা বলেই মিম চলে যায়। নীল: আচ্ছা রূপা, একটি কথা বলি তোমাকে। রূপা: বলো, কি বলবা? নীল: ওই মেয়েটা আমাকে এত রাজ রাজ বলতেছে কেন, আর ওর ফোনেই বা আমি কেমনে গেলাম? নীলের এমন প্রশ্ন শুনে কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না রূপা, তবুও তো নীলকে বুঝাইতে হবে। রূপা: ওই মেয়েটা চায় না আমরা একসাথে থাকি, ও চায় আমাদের মাঝে ঝগড়া লাগুক, আর ওই সব ফটো এডিট করা যায়, বুঝেছ? নীল: আচ্ছা, আরেকটি কথা আছে। রূপা: বলো। নীল: আমার পেটে কাটা দাগ ওই মেয়ে কেমনে জানলো বলো শুনি? কালকে এসে বলেছে। নীলের মুখে এই কথাটি শুনে রূপা আশ্চর্য হয়ে যায়, কি উত্তর দিবে এই কথার? রূপা: বাদ দাও তো এইসব কথা, আমার ভালো লাগছে না। নীল: তুমি এমন করতেছ কেন? বললাম তো ভালো লাগছে না আমার। নীল: প্লিজ বলো না। রূপা: আমার মনে হয় কি জানো, তুমি তো অনেক সময় সমস্যা হলে ডাক্তার কাছে যাও, সেখানে তো তোমার সম্পর্কে সব রিপোর্ট আছে, ওইখান থেকে সংগ্রহ করেছে, বুঝেছ? নীল: ওহ, এই কথা। ওই মহিলা দেখি খুব খারাপ আর ডেঞ্জার জোন। রূপা: চলো, রুমে খাইতে হবে তোমাকে, সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাও নাই। এইদিকে মিম যখনই রাজের বাসা থেকে বেরিয়ে আসতেছিল, তখন দেখে যে একটি প্রাইভেট কার ভেতরে আসে। কৌতূহলবশত মিম দেখতে চায় এই লোকটিকে, তাই অপেক্ষা করতেছে লুকাই লুকাই। ঠিক তখনই একজন লোক গাড়ি থেকে নেমে কলিং বেল বাজিয়ে ভিতরে যায়। লোকটিকে দেখে তো মিম অবাক হয়ে যায়, কারণ এই লোক এই বাসায় কি করতেছে। আরও অবাক হয় তখন যখন দেখে রাজ রূপা এসে দুজনেই লোকটির সাথে হেসে হেসে কথা বলতেছিল। ডাক্তার এখানে? কিন্তু ডাক্তার এখানে কি করতেছে? এই ডাক্তার তো বলেছে রাজ মারা গিয়েছে। মিমের মনে হাজারো প্রশ্ন এখন ঘুরপাক খাইতেছে, কি করবে ভেবে পাচ্ছে না। রাজের বাসায় ডাক্তার কেন আসলো, এটা দেখার জন্য মিম কৌতূহল হয়ে পড়ে, তাই জানালার ফাঁক দিয়ে ওদের কথা শুনতে থাকে। ভাইয়া, কেমন আছো তুমি? রূপা: আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? ডাক্তার: আমিও ভালো আছি ভাইয়া। রূপা: ডাক্তার আর রূপার কথা শুনে মিম নিশ্চিত হল যে এরা দুজনে ভাই বোন, আর এটাই আমার রাজ। ডাক্তার: নীল, কি অবস্থা তোমার? নীল: ভালো আছি ভাইয়া, সমস্যা নেই। ডাক্তার: তাই? কোনো সমস্যা হলে আমাকে জানাবে। নীল: অবশ্যই ভাইয়া। এইসব কথা শুনে তো মিম পুরাই অবাক, কারণ এত কিছু সম্পর্কে মিম ভাবতেই পারেনি, আর এত কিছু হলো। মিম এদের এমন কথাবার্তা আবার ফোন দিয়ে ভিডিও করে রাখে প্রমাণস্বরূপ। নীল: ভাইয়া, আমি উপরে যাই, আপনারা কথা বলুন। ডাক্তার: আচ্ছা ঠিক আছে। নীল যখনই উপরে যায় তখনই রূপা বলতে থাকে, ভাইয়া তুমি ঠিক টাইমেই এসেছ,
এইদিকে তো অনেক কাহিনী ঘটে গিয়েছে। ডাক্তার, কিসের কাহিনী শুনি? রূপা, রাজ বলতে আমরা যাকে নীল বলি, এই নীলকে একটি মেয়ে চিনতে পেরেছে। ডাক্তার, মানে কি বলিস, কি হয়েছে? রূপা, ভাইয়া, নীলের নাম যে রাজ সে কথাও মেয়েটি জানে, আর বলতেছে ও নাকি নীলকে ভালোবাসে। ডাক্তার, তারপরে কি হলো? রূপা, মেয়েটি আমাদের পিছুই ছাড়তেছে না, কি করব বুঝতেছি না, যদি কোনো রকমের স্মৃতি খুঁজে পায় তখন? ডাক্তার, তার আগে বল, নীল কি মেয়েটাকে চিনতে পেরেছে? রূপা, না, নীল চিনতে পারে নাই। ডাক্তার, তবে সমস্যা নাই, যদি চিনতে পারে তখন আমার কি হবে শুনি? ডাক্তার, আমি আছি তো, কোনো সমস্যা নেই, আর না হলে শোন, তুই নীলকে নিয়ে একটু কোথাও থেকে ঘুরে আয়, এতে মেয়েটি এসে দেখবে বাসা ফাঁকা আর এমনিতেই ঘুরে যাবে। রূপা, আমার এই অবস্থায় ঘুরতে যাব? ডাক্তার, অবশ্যই। রূপা, ঠিক আছে। ডাক্তার, আমি তোদের কক্সবাজার যাবার জন্য 2টি টিকিট কেটে দিচ্ছি, 1 মাস ঘুরে আয়, ওকে? রূপা, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তখনই একজন লোক এসে বলে, এই মেয়ে, তুমি জানালা দিয়ে কি দেখতেছ? যাও, এখান থেকে চলে যাও। কথাটি শুনেই মিম চমকে ওঠে আর ভাবতে থাকে, এই বুঝিরে ধরা পড়ে গেলাম আমি। মিম, চাচা, যাচ্ছি আমি। যাও, মানুষের জানালা দিয়ে উকি মারতে নেই, বুঝেছ? মিম, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এটা বলেই মিম চলে আসে, এছাড়া আর কোনো উপায় ছিল না। মন খারাপের কারণে কোনো গাড়ি না নিয়ে হেঁটেই আসতেছিল মিম। ঠিক তখনই একজন পিছন থেকে ডাক দেয়, মিম, মিম। ডাকটি শোনার সাথে সাথে বুকটি ধরপড় করে ওঠে, এই বুঝি রাজ এসে ডাক দিল। পিছনে ঘুরে দেখে হাসিব। মিম, আপনি এখানে? হাসিব, কি ভাবছ, তোমাকে খুঁজে পাবো না আমি? মিম, আমাকে খোঁজার কারণটি কি জানতে পারি আমি? হাসিব, বউকে স্বামী খুঁজবে না তো কে খুঁজবে শুনি? মিম, বাজে কথা বন্ধ করুন, আর আপনি কাল বললেন 3-4 দিন পরে আসবেন, আজ হঠাৎ করে? হাসিব, এটাই তো সারপ্রাইজ। মিম, আমি এখানে সেটা আপনি কেমনে জানলেন? জেনেছি কোনো এক উপায়, সেটা না হয় কোনো একদিন বলবো। মিম, ভালো, আপনি এখন আসতে পারেন। হাসিব, এমন কথা বলতে নেই গো বউ আমার, আমি তো আইছি তোমার সাথে ঘুরার জন্যে। মিম, এটা কোনোভাবেই সম্ভব না, বুঝেছেন? হাসিব, অসম্ভবকে সম্ভব করাই হাসিবের কাজ, বুঝেছ? মিম, আমার ভালো লাগতেছে না, আপনি এখন প্লিজ চলে যান। হাসিব, চলে যাবার জন্যে তো আসি নাই। মিম, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হাসিব, হোক না একটু বেশি, তাতে সমস্যা কি? মিম, ভালোভাবে বলতেছি, আপনি চলে যান, না হলে খুব খারাপ হবে, বলে দিলাম। হাসিব, কি করবা শুনি, বলো কি করবা? হাসিব মিম যখন কথা বলতেছিল ঠিক তখনই আবার আরেক সমস্যা এসে হাজির হলো। এই রিস্কা, এখানে দাঁড়াও, দাঁড়াও একটু। কথাটি বলার সাথে সাথেই রিস্কাটি দাঁড়িয়ে যায়। কি খবর মিম, নতুন খদ্দের পাইছো নাকি? আগের জন কই গেল শুনি? মিম, মুখ সামলিয়ে কথা বলবেন। কেন, মিথ্যা বললাম বুঝি আমি? সবাই ভাবতেছেন, কে এই ব্যক্তি? এই ব্যক্তিটি হলো রহিম স্যার। রহিম স্যার, আমি মিথ্যা কিছু বলি না, বুঝছো? কই, এখন তো রাজকে দেখি না। মিম, রাজ আছে, কোনো সমস্যা আপনার? রহিম স্যার, আমার সমস্যা হবে কেন? রাজকে ছেড়ে এখন এই নতুন লোকের সাথে তুমি? উফ, বুঝলাম না। মিম, আপনাকে বোঝা লাগবে না। ওহ, আমার তো সমস্যা, তাই না? তোমাদের মতো মেয়েদের জন্য সমাজটি নষ্ট, বুঝছো? মিম, জাস্ট স্টপ। আপনি যদি আরেকটি কথা বলেন তবে আমি আইনের ব্যবস্থা নিব। আপনি মনে হয় ভালো, যেভাবে বলতেছেন। রহিম স্যার, অপেক্ষা থাকলাম, আবার কবে ভাইরাল হবে তুমি? এটা বলেই রহিম সাহেব চলে গেল। মিম বুঝতেই পারতেছে না, একটি সমস্যা থেকে উঠতে না উঠতেই অন্য একটি সমস্যা এসে হাজির হচ্ছে। তখনই হাসিব বলে ওঠে, হাসিব, তোমাকে এইভাবে কেন কথা বলল লোকটি? মিম, সেটা আপনাকে জানতে হবে না। হাসিব, প্লিজ বলো না একটু, শুধুমাত্র। মিম, এই সব কিছু শুধুমাত্র আপনার জন্য আমাকে শুনতে হয়। আপনি আমাকে রাস্তার ব্যবসা, হোটেলের পতিতা, দেহ ব্যবসায়ী, এই সব কিছু আপনি আমাকে বানাইছেন। আজ আপনার জন্য আমাকে মানুষ অপমান করে, আর কি চান আপনি? হ্যাঁ? হাসিব, আমি তোমাকে বিয়ে করে সুখের ঘর বাঁধতে চাই মিম। মিম, এটা কখনো সম্ভব না, আমি অন্য কাউকে ভালোবাসি। হাসিব, আমি এ তো কিছু জানি না, আমার তোমাকে চাই। মিম, বললাম তো, আমি অন্য একজনকে ভালোবাসি, তার নাম হচ্ছে রাজ। হাসিব, রাজ তোমাকে কি এমন জাদু করেছে, হ্যাঁ, যার জন্যে আমাকে ছেড়ে তুমি অন্য একজনকে বিয়ে করবা? সে আমার অনেক কিছু করেছে, যা বলার মতো ভাষা আমার কাছে নাই। আমি রাজকে ছাড়া কাউকে বিয়ে করব না। হাসিব, তোমার আমার পথে যেই আসুক না কেন, আমি তাকেই শেষ করে দিব।
হোক সে রাজ বা অন্য কেউ। মিম হাসিবের এমন কথা শুনে মিম ঠাস ঠাস ঠাস। তোর এত বড় সাহস আমার রাজকে নিয়ে কথা বলিস? যদি রাজের এক বিন্দু পরিমাণ ক্ষতি হয় তোকে আমি ছাড়ো না। মিমের এমন থাপ্পড় খেয়ে হাসিবও বেশ অবাক হয়, কারণ যেই মেয়েটি মুখের উপর একটি কথা বলতো না, আজ সেই মেয়েটি থাপ্পড় দিল। ভাবতেই যেন কেমন একটা লাগতেছে। হাসিব, তুমি যতই থাপ্পড় দাও না কেন, আমার থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি রাজের 14 গোষ্ঠী খুঁজে বের করতেছি। এটা বলেই হাসিব চলে যায়। এইদিকে মিম ভেবে পাচ্ছে না কি করবে। বেঁচে থেকেও যেন মরার মতো হয়েছে। এই সব চিন্তাই যেন মাথাটা শেষ করে দিতেছে। তবুও মিমের রাজকে চাই যে কোনো বিনিময়। এই সব ভেবে ভেবে পুরা রাস্তাটি হেঁটে আসে মিম বাসায়। কিরে মা, কি হলো আজ? রাজ কি তোকে চিনতে পেরেছে? মিম, না, তবে ওই নীল না, ওই আমার রাজ। একটি কথা কি জানো বাবা? বাবা, কি কথা রে মা? মিম, ওই ডাক্তার আমাদের মিথ্যে বলেছে। ওই ডাক্তারও এইসবে জড়িত আছে। কি বলিস এইসব তুই? মিম, শুধু তাই না, রাজ যে মেয়েটিকে বিয়ে করেছে ওই মেয়েটির ভাই হলো ডাক্তার। কি? মিম, বাবা, সব কিছুই সত্যি। আমাদের বোকা বানিয়েছে। এইদিকে আরেকটি সমস্যা হয়েছে। এটা আবার কি সমস্যা? মিম, হাসিব দেশে এসেছে, আমার সাথে দেখা হয়েছিল। ও আমাকে এখন বিয়ে করতে চায়। আমাকে রাস্তায় পেয়ে প্রায় পাগল বানিয়ে ফেলেছে। বাবা, ওর বাবা মাকে জানাবো কি? মিম, থাক, এখন দরকার নাই। ওকে আমি বুঝাইছি। আচ্ছা, রেস্ট নি এখন তুই। মিম, ঠিক আছে বাবা। এটা বলেই মিম নিজের রুমে চলে যায় বিশ্রাম নিতে। এইদিকে হাসিব আবার রাজ সম্পর্কে সব তথ্য জোগাড় করে ফেলে। এইদিকে রূপা নীলকে ডাক দিয়ে বলে, রূপা, নীল, আমরা কক্সবাজার যাব ঘুরতে আজকেই, তুমি রেডি হয়ে নাও। নীল, হঠাৎ করে? রূপা, ভাইয়া অফার দিছে তাই না করিনি আমি। নীল, ঠিক আছে তবে চলো। এরপরে সব কিছু গুজগাজ করে নীল ও রূপা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। রূপা, দেখবে তোমার অনেক ভালো লাগবে ওখানে। নীল, তাই বুঝি গো? রূপা, নীল, এই একটু আমার কাছে সরে বসো না, তোমাকে আদর করি আমি। রূপা, একদম না, মানুষ দেখবে তোমাকে। নীল, না, দেখবে না। রূপা, ওখানে যাই আগে, তারপরে যা যা খুশি করিও। খুশি এখন তুমি? নীল, সত্যি তো, যেই যা খুশি করব। রূপা, রে পাগল আমার। নীল, আই লাভ ইউ বউ। রূপা, আই লাভ ইউ টু জামাই। এইভাবেই খুনসুটি, ঝগড়া ও ভালোবাসা দিয়ে পুরা রাস্তাটি উপভোগ করতে লাগে দুজনে। প্রায় 10 ঘন্টা জার্নি করার পরে গন্তব্যস্থানে পৌঁছে যায়। এরপরে সুন্দর দেখে একটি হোটেলে উঠে, যাতে সমুদ্রটির সুন্দর ভিউ দেখা যায়। তো হোটেলে উঠতে না উঠতেই নীল রূপাকে বলে, মনে আছে তো কি বলেছ? রূপা, মনে আছে, ফ্রশ হয়ে আসি চলো। কথাটি বলা মাত্রই নীল রূপাকে জড়িয়ে ধরে। এই ছাড়ো নীল, পরে সব কিছু করিও। নীল, না, আমার এখনই লাগবে। বলেই যখনই ঘাড়ে একটি কিচ করে, তখন নীল অনুভব করে যে রূপা ঘেমে গেছে, আর ঘেমে যাওয়ার কারণে এই অবস্থায় সেই লাগতেছিল। নীল যেন পাগল হয়ে যাবে। রূপা, এই থামলে যে কেন? নীল, থামি নাই গো শোনাবো। এটা বলেই রূপাকে কোলে নিয়ে বিছানায় এনে ফেলায়, আর রূপার উপর ঝাঁপিয়ে পড়ে। এই পাগল, আস্তে, আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? সেটাই তো, আমি কেন এমন পাগলামি করতেছি? আমার বউ তো হারিয়ে যাচ্ছে না। কথাটি বলেই রূপার নাভির উপর থেকে শাড়ির আঁচলটি সরিয়েই আলতো করে নিভিতে চুমু এঁকে দেয়। এমন ঠোঁটের ছোঁয়া পেয়ে যেন রূপা স্বর্গ খুঁজে পেল, আর নিজের ঠোঁটে নিজেই কামড় দিতে লাগল। এই, আমার লজ্জা লাগতেছে। নীল, ওরে আমার লজ্জাবতী বউটা, দাঁড়াও, তোমার লজ্জা লাগা দেখাচ্ছি আমি। এটা বলে পুরা শরীরের পোশাক খুলে ফেলে নীল। রূপা লজ্জায় হাত দিয়ে মুখটি লুকিয়ে ফেলে। বেশি গভীরে না যাই, সবাই বুঝে নেন এখন কি হবে। তার একটু পরই রূপা বলে ওঠে, এই তোমার। কথাটি শুনেই নীল অবাক হয়ে যায়। আর তোমার সন্তান কষ্ট পাবে এমন করিও না, আর আমি তো হারিয়ে যাচ্ছি না। নীল, সরি বউ আমার। রূপা, আমার পাগল বটটা, অনেক ভালোবাসি তোমাকে আমি। নীল, জানি। এই কথাটি বলে আবার পাগলের মতো রূপাকে আদর করতে থাকে নীল। এইভাবেই খুনসুটি, ভালোবাসা ও ঘোরাঘুরি করেই নীল আর রূপার বেশ কয়েকদিন কেটে যায়। অন্যদিকে আবার মিম পাগলের মতো খুঁজতে থাকে রাজকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই মনে পড়ে ওরা তো কক্সবাজার যাওয়ার কথা বলেছিল মনে হয়, সেখানেই গিয়েছে। তাই মিম ওদের আসার অপেক্ষায় থাকে। কবে আসবে এই অপেক্ষায় প্রহর গণে। রাজের বাসায় মিম প্রতিদিনই যায় একটু রাজকে এক নজর দেখার জন্যে, কিন্তু রাজ এখনও ফিরেনি। তাই মন খারাপ করে মিম একাকী যাচ্ছিল, তখনই আবার হাসিবের আবির্ভাব হয়। হাসিব, প্রতিদিন আসার তো কোনো কারণ নাই, ওরা কক্সবাজার গিয়েছে ঘুরতে। মিম, সেটা আপনি কেমনি জানেন শুনি? হাসিব, অনেক কিছুই জানি আমি। মিম,
আপনাকে আমাকে ফলো করেন কেন? হাসিব, যাতে কেউ তোমার কোনো ক্ষতি না করে তাই। মিম, সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। হাসিব, কয়েকদিন পর তো আমার বউ হবে, তাই একটু ভাবি। মিম, আপনাকে বলেছি না আমি রাজকে ভালোবাসি। হাসিব, কিন্তু রাজ তো তোমাকে চিনেই না, আর ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মিম, বাহ, এটাও খোঁজ নিয়েছেন? হাসিব, নিয়েছি। কোনো সমস্যা তাতে? মিম, জানি না, ভালো লাগছে না, আপনি চলে যান। হাসিব, জামাইকে কেউ এমনভাবে বলে নাকি? হ্যাঁ। মিম, আমার জামাই হলো রাজ, ও আমার সব কিছু। হাসিব, এই পৃথিবী থেকে সরিয়ে দেব ওকে, তুমি যদি আমার না হও। অপেক্ষা করো, তোমার রাজ আর কক্সবাজার থেকে ফিরে আসবে না। মিম, ঠাস শস ঠাস, তোর এত বড় সাহস, রাজের নামে এই কথা বলিস? আল্লাহ যেন তোর মৃত্যু করে। হাসিব, সেটা দেখাই যাবে। মিম, আমার চোখের সামনে থেকে চলে যা বলতেছি, তোর মুখটা দেখলেই আমার মনে ঘৃণা জন্ম নেয়। হাসিব, চলে যাচ্ছি, তবে মনে রাখিস রাজ আর ফিরবে না। এটা বলেই হাসিব চলে যায়। এদিকে মিমের মনেও ভয় ঢুকে যায়, কারণ হাসিব যদি কিছু করে বসে তখন কি হবে রাজের? আচ্ছা, সত্যি কি এমন কিছু করবে হাসিব? হাজারো চিন্তা এখন মাথায় ঘুরপাক খাইতে থাকে মিমের। কি করবে না করবে কিছুই বুঝতেছে না। এইভাবে আরও 4-5 দিন চলে যায়। 6 দিনের মাথায় যখন মিম আদার রাজের বাসায় যায়, ঠিক তখনই দেখতে পায় যে পুরা বাসায় লোকজন ভর্তি। একটু ভিতরে গিয়ে শুনতে পায় রূপা আর নীল যে প্রাইভেট কারে করে বাসায় আসতেছিল, সেই প্রাইভেট কারটি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে। এই কথাটি শোনা মাত্রই মিমের কলিজা যেন উড়ে গেল। ঠিক তখনই মিম জিজ্ঞাসা করে, কেমনে ব্রেক ফেল করে, কেউ কি জানো? তখন একজন লোক বলে, আমরা দেখলাম যে এই গাড়িটি যেখানে রাখা ছিল সেখানে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে কোনো একজন লোক এসে গাড়িটির আশেপাশে ঘুরে দেখে, হঠাৎ করে গাড়ির নিচে গিয়ে কি যেন করল, আর সাথে সাথেই পালিয়ে গেল। মিম, আচ্ছা, ওরা দুজনে এখন কোথায় আর কোন অবস্থায় আছে? সেটা তো জানি না, তবে শুনলাম রূপার নাকি অবস্থা বেশি খারাপ, ওদের রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তা করানো হয়েছে। কথাটি শুনে আর একটু অপেক্ষা না করে মিম হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা পরে যখন মিম হাসপাতালে এসে পৌঁছায়, তখন দেখতে পায় যে রূপা মারা গিয়েছে, আর রাজও মারা যাওয়া অবস্থা। এখন আল্লাহ ভরসা। ঠিক তখনই মিম ডাক্তারকে দেখতে পায়। মিম, ডাক্তার, রাজের কি অবস্থা এখন, বলুন না প্লিজ। ডাক্তারও তখন বলে ফেলে, ডাক্তার, রাজের জন্যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলেই রাজ বাঁচবে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মিম, আপনি আমাকে কেন এতদিন বলেন নাই রাজ বেঁচে আছে? হ্যাঁ, কেন মিথ্যা বুঝাইছেন আমাকে? কি হলো, উত্তর দিন আমার কথার আপনি। ডাক্তার, এই অনেক কথা। মিম, আমি জানতে চাই ডাক্তার, প্লিজ প্লিজ। ডাক্তার, দেখো, আমার বোন রূপা মারা গিয়েছে, আমার মনটি খুব খারাপ, প্লিজ এখন জানতে চেও না। মিম, আমার জানাটা খুব প্রয়োজন ডাক্তার। মিমের এমন আকুতি মিনতি করা দেখে ডাক্তার বলতে থাকে, ডাক্তার, রাজ যখন চোখ আর কিডনি দিতে এসেছিল তখন রূপাও আমার সাথে ছিল। রাজের সব কথা শুনে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু আমাদের কিচ্ছুটি করার ছিল না। আমরা বাধ্য হয়ে রাজের কিডনি যখন একটি আপনার শরীরে প্রবেশ করিয়েছি, তার ঠিক 2 মিনিট পর একটি ফোন আসে, আর সেই ব্যক্তিটি বলে যে আমার বাবা মারা গেছে ডাক্তার, কিন্তু মারা যাওয়ার আগে বলেছে আমি মারা যাওয়ার পরে যেন আমার কিডনি, চোখ এগুলা দান করে দেওয়া হয়, কারণ একটি লোক মারা যাওয়ার 12 ঘন্টা পর্যন্ত নাকি এগুলা সচল থাকে। এটা কাল্পনিক, বাস্তবে নেবেন না পাঠক বা পাঠিকা। তখন আমরা ভাবলাম যে ওই লোকটির শরীরে চোখ, কিডনি আপনার শরীরে প্রবেশ করাবো। যেই চিন্তা সেই কাজ শুরু করলাম, কিন্তু সমস্যা তখন হলো যখন দুজনকেই সুন্দর করে অপারেশন করালাম, কিন্তু রাজের স্মৃতি কোনো এক কারণে লস হয়ে যায়। এটা নিয়ে আমি আর রূপা আলোচনা করছিলাম। তখনই রূপা বলে, ভাইয়া, আমি এই রাজকে দেখাশোনা করব, ওর মন অনেক বড়। এরপরে শুরু হয় রূপার রাজের প্রতি কেয়ার ও ভালোবাসা। একসময় রাজ আর রূপা দুজনে দুজনকে ভালোবাসতে থাকে। তখন আমি বলেছি, ঠিক আছে, দুজনে যখন ভালোবাসিস তবে বিয়ে করে ফেল। এরপরে আমার কথা মতো বিয়েও ওরে দুজনে। প্রায় 1 বছর হবে, আর তখনই তোমার আবির্ভাব হলো। তাই আমি ওদের দুজনকে কক্সবাজার পাঠাইছিলাম, যাতে তুমি ভুলে যাও। কিন্তু কি থেকে কি হলো আমি কিছুই বুঝলাম না। আমার বোনটার জীবন শেষ হলো, জানি না এখন আমার কি হবে। ডাক্তারের কথা শুনে মিম কি বলবে ভেবে পাচ্ছে না। তখনই ডাক্তার বলে ওঠে, আচ্ছা, তুমি আবার এসব করাও নাই তো? না, আমি এসব করাই নাই, বিশ্বাস করেন। তবে কে করাইছে আমি জানি। ডাক্তার, কে এমন করাইছে আমাকে বলো, কার এত বড় সাহস? মিম। হাসিবের সব কথা ডাক্তারকে বলে দেয় মিম। ডাক্তার, এত বড় সাহস? এটা বলেই ডাক্তার পুলিশের কাছে চলে যায়। এদিকে মিমও রাজের কাছে আসে, এসেই মাথায় হাত বুলাইতে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে যাতে করে রাজ ভালো হয়।
প্রায় 1 মাস পরে আজ রাজ নিজের চোখ খুলেছে। এটা দেখে তো সবাই অবাক। যাই হোক, আল্লাহ রাজকে কোনো এক উপায়ে রাজকে বাঁচাইছে। তখনই মিম বলে ওঠে রাজকে, রাজ, তোমার কি একটু ভালো লাগতেছে? মিমের কথাটি শুনেই রাজ মিমের দিকে তাকিয়ে থাকে। ডাক্তার সহ সবাই তো অবাক, কারণ মনে হচ্ছে রাজের স্মৃতিশক্তি ফিরে এসেছে। মিম, তুমি বিশ্রাম নাও, আমি একটু বাহিরে থেকে আসতেছি। এটা বলে যখনই মিম উঠে যেতে ধরবে, ঠিক তখনই রাজ মিমের ওড়না টেনে ধরে হাত দিয়ে। মিম, আচ্ছা আমি যাব না, তোমার কাছেই আছি। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। রাজও পুরাপুরি সুস্থ হয়ে উঠেছে। অন্যদিকে রূপার ভাইয়া পুলিশকে সব কিছু জানায়, আর পুলিশ সব কিছু খোঁজ নিয়ে দেখে যে এই কাজটি হাসিব ঘটিয়েছে। তাই হাসিবকে ধরে নেওয়া হয় আর যাবজ্জীবন জেল হয়। তো হঠাৎ করে একদিন ডাক্তার এসে বলে, মিম, একটু বাহিরে আসো। মিম এখন আবার ডাক্তারকে ভাইয়া বলে ডাকে। মিম, ভাইয়া বলো। ডাক্তার, আমার মনে হয় কি জানো, রাজের স্মৃতিশক্তি ফিরে পাইছে। রূপার সাথে কাটানো কোনো কিছুই মনে নেই। আমিও চাই না আর মনে পড়ুক। মিম, ভাই, মনে নেই কিছু। আমি এতদিনে বুঝলাম, যদি মনে থাকতো তবে ঠিকই ও বলতো রূপার কথা। ডাক্তার, যাই হোক, তুমিও বলিও না। আমি দোয়া করি তোমারা সুখে থাকো। এটা বলেই ডাক্তার চলে যায়। ঠিক তখনই রাজ, এই মিম, এই মিম। রাজের ডাক শুনেই মিম রাজের কাছে চলে যায়। মিম, বলো। রাজ, আচ্ছা আমি না তোমাকে কিডনি চোখ দিয়েছি, কিন্তু আমি বেঁচে আছি কেমনে? মিম, বাদ দাও তো ওইসব, পরে সব বলবো, শুনিও। রাজ, ঠিক আছে। তখনই মিম বলে ওঠে, মিম, একটি কথা বলি রাজ তোমাকে। রাজ, বলো, কি বলবা? আই লাভ ইউ, তোমাকে অনেক ভালোবাসি আমি। রাজ, আই লাভ ইউ টু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। মিম, তাই বুঝি পাগলটা আমার? রাজ, এই একটু আমার কাছে আসো, একটি কথা বলবো। রাজের কথা মতো মিমও কাছে যায়। মিম, বলো। ঠিক তখনই রাজ মিমেকে কাছে পেয়েই ঠোঁটে কিস করতে থাকে। মিমও কিছু না বলেই রাজের সাথে কিস করতেই মগ্ন থাকে। এভাবে হাজারো কষ্ট উপেক্ষা করে মিম তার ভালোবাসার মানুষটিকে আপন করে নেয়। রূপার জন্যে কেউ কষ্ট পেও না। এই মিমের মতো আমারও একটা তুমি চাই, যে হাজারো অভিমানে আমার সাথেই থাকবে। আল্লাহ সর্বশক্তিমান। কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। নতুন নতুন গল্প পড়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ।